আজকের রাতটা ঠিক অন্যরকম। ভোটের ঠিক কয়েক ঘন্টা আগে বাংলাদেশ দাঁড়িয়ে আছে এক প্রশ্নের সামনে। 18 মাস আগে যে ভূমিকম্প হয়েছিল বাংলাদেশে, একেবারে ভূমিকম্প শব্দটি সচেতনভাবে ব্যবহার করলাম, সেই কম্পনের রেশ কি আদৌ থেমেছে, নাকি এখনো কাঁপছে গোটা বাংলাদেশ? 17 মাস সংস্কারের ঘোষণা, বিচারের প্রতিশ্রুতি, মবের আতঙ্ক, অর্থনৈতিক লড়াই, নারীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন এবং সঙ্গে সংখ্যালঘুদের উৎকণ্ঠা। আজকের এই 25 মিনিটের টক শোতে 17 মাসের পূর্ণ মূল্যায়ন করা একেবারেই অসম্ভব, তবে 17 মাসের একটা নির্যাস তুলে আনাই যায়। আর এই সারাংশটা আজকের বাস্তব চিত্র তুলে ধরার একটা প্রয়াস মাত্র। এবং আরো স্পষ্ট করে বললে, আজ এই মুহূর্তে আমরা যা বলবো সেটি আমাদের ব্যক্তিগত কোনো মূল্যায়ন নয়, এটা বাংলাদেশি আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত তথ্য, উপাত্ত, বিশ্লেষণ এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের গুরুত্বপূর্ণ বক্তব্য থেকে উঠে আসা এক গুরুত্বপূর্ণ চালচিত্র। ভোটের ঠিক আগে এই তথ্যটা জানা অত্যন্ত জরুরি যারা ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়ে কাজ করি প্রত্যেকেরই। কারণ বাংলাদেশের ভোটাররা, আপনারা আগামীকাল শুধুই ভোট দেবেন না, আপনারা দেবেন রায়। সংস্কার সফলের পক্ষে বিপক্ষে, বিচারের স্বচ্ছতা অস্বচ্ছতার পক্ষে বিপক্ষে, রাষ্ট্রের স্থিতিশীলতা অস্থিতিশীলতার পক্ষে বিপক্ষে, নাকি সেই রায়ই দেবেন আপনারা এবং সেই রায়ের ভিত্তিতে আগামীর বাংলাদেশ বিনির্মাণ হবে। প্রিয় দর্শক, প্রথম কলকাতার আলোচনা ভিত্তিক প্রাসঙ্গিক প্রসঙ্গে আজকে এই বিষয় নিয়ে আমরা আলোচনার বিষয় নির্ধারণ করেছি। আর প্রতিদিনকার মতো আজকের বিশ্লেষণে আমার সহ আলোচক, প্রথম কলকাতার ডেপুটি এডিটর বিশ্লেষক পরমাশিস ঘোষ রায় এবং সঙ্গে আমি সুব্রত আচার্য। পরমাশিস, তোমাকে কলকাতার স্ক্রিনে স্বাগত। পরমাশিস, আর কয়েক ঘন্টা পরই বাংলাদেশের ভোট প্রক্রিয়া শুরু হতে চলেছে। গত 17 মাস ধরে আমরা নানা রকম কথা, নানা রকম আশঙ্কা, নানা রকম গুজব, নানা রকম প্রপাগান্ডা শুনে আসছিলাম। বিশেষ করে বাংলাদেশের অভ্যন্তরেই এক চাপা গুমট পরিবেশ আমরা লক্ষ্য করছিলাম দূর থেকে। সেই সঙ্গে ভারত বাংলাদেশের সম্পর্কের নানা চড়াই উতরাই পার হতেও আমরা দেখেছি। এখনো অনেক প্রশ্নের কোনো উত্তর ঢাকার কাছে নেই, অনেক প্রশ্নের উত্তর দিল্লির কাছে নেই। ভারতের 140 কোটি, বাংলাদেশের 20 কোটি, এই 160 কোটি মানুষের কাছে আগামীকালের এই বাংলাদেশের গণতান্ত্রিক উৎসব কতটা গুরুত্বপূর্ণ বলে তুমি মনে করছো? দেখো, প্রথমেই বলি, গতকালকে আমি একটা বাংলাদেশের কোনো একটা চ্যানেলের একটা আলোচনা শুনছিলাম। একজন বলছিলেন, একজন বিশ্লেষক, যে নির্বাচনটা নির্বাচনই না। তার বক্তব্য ছিল যে নির্বাচন একটা সরকার চলে গেলে পরে 3 মাস 6 মাসের মধ্যে নির্বাচন করতে হয়। আমি সেই প্রসঙ্গটাকে ধরে এটার গুরুত্বটা আরোপ করছি, যে একটা প্রবল ঝড় যদি একটা শহরের উপর থেকে বয়ে যায়, সেই শহরটা স্বাভাবিক হয় 3 মাস 6 মাসের মধ্যে সাংবিধানিক নিয়ম অনুযায়ী কি সেটা সম্ভব হয়? 2024-এর জানুয়ারিতে নির্বাচন হয়েছিল, 2024-এর আগস্টের 5ই আগস্ট তার সরকারের মেয়াদ শেষ হয়নি। তোমার কথায় একটা ভূমিকম্প, একটা প্রবল ভয়ঙ্কর ঝড়, গণবিক্ষোভের মধ্য দিয়ে একটা সরকার উৎখাত হয়েছে। তারপরে একটা সমাজের বিভিন্ন স্তর থেকে বিভিন্ন প্রাজ্ঞবান মানুষদেরকে নিয়ে একটা অন্তর্বর্তী সরকার, যেখানে প্রধান উপদেষ্টা ছিলেন ডক্টর ইউনূস। সেই প্রবল উত্তাল যে শহরের বুকে হয়েছে, মানুষ দেখেছে সেই জনতার ক্ষোভ বিক্ষোভ, সেটাকে সামাল দিয়ে একটা নতুন করে নির্বাচিত সরকারকে গড়ার যে প্রয়াস, যে উদ্যোগ তারা নিয়েছিলেন, সেটা সাংবিধানিক নিয়ম 3-6 দিয়ে যারা বলছেন, তারা একবার ভেবে দেখুন তো, আপনারা ওই জায়গায় থাকলে কি করতেন? আমি তো বলবো খুব দ্রুততার সঙ্গে এই নির্বাচনটা হতে যাচ্ছে। নির্বাচনটা হয়তো আরো আগে হতে পারত। তাল বাংলাদেশের বুকের সমস্ত রাজনৈতিক নেতাদেরকে একত্রিত করে ঐক্যমত্যের ভিত্তিতে এই নির্বাচন, আমার মনে হয় ডক্টর ইউনূসকে এই জায়গা থেকে হাজারো সালাম জানানো উচিত। উনি এই যে প্রাজ্ঞতার সঙ্গে সমস্ত রাজনীতিকদের নিয়ে একত্রিতভাবে 20 কোটি বাংলাদেশের জনগণের জন্য একটা নতুন সরকার গড়ে উঠবে, তার যে সেই যে যোগ্যর যে মূল কারিগর ডক্টর ইউনূস, একজন সাংবাদিক হিসেবে, ভারতের একজন নাগরিক হিসেবে, যারাই ক্ষমতায় আসুক সরকার, সেটা ভারত সরকার পররাষ্ট্রনীতিতে তাদের সঙ্গে কিভাবে সম্পর্ক বজায় রাখবে সেটা তারা বুঝবে। বেশ, দেখো, 17 মাস আগে যে প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের শাসনভার নিয়েছিল,
নিঃসন্দেহে আমি বলবো এটি একটি প্রবল প্রাকৃতিক দুর্যোগের থেকেও, ভূমিকম্প বা আরো তুমি বললে ঝড়, টর্নেডো, একেবারে এই সত্যিকার অর্থে একটা বিধ্বস্ত পূর্ণ অবস্থার মধ্যে ডক্টর ইউনূস ক্ষমতার ভার গ্রহণ করেছিলেন এবং নিঃসন্দেহে গত 17 মাস ধরে আমরা দেখেছি অনেক সমালোচনা, অনেক অনেক আলোচনা। কিন্তু এই সরকারের 3টি লক্ষ্য ছিল শুরু থেকেই। কি সেই 3টি শব্দ? সেটি হচ্ছে প্রথমে সংস্কার, দ্বিতীয়ত বিচার এবং শেষে নির্বাচন। তুমি কিছুক্ষণ আগে বলছিলে যে নির্বাচনটি হয়তো আগে হতে পারত, কিন্তু তোমার মনে আছে, আমাদের দর্শকরাও নিশ্চয়ই ভোলেননি, তোমার মনে আছে যে আমরা তখন সম্ভবত 17 মাসের ঠিক মাঝামাঝি সময় নতুন করে বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের মাঝখানে একটা টালমাটাল সম্পর্ক চলছিল এবং বিভিন্ন ধরনের কথাবার্তা চলছিল, আন্তর্জাতিক মহলেও ব্যাপারটি নিয়ে চর্চিত হচ্ছিল এবং তখন একেবারে পরিষ্কার নির্বাচনের একটি রোড ম্যাপ, একটা আভাস আমরা পেয়েছিলাম। সম্ভবত বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান উনি বলেছিলেন যে নির্বাচনটি 18 মাসের বা 17 মাসের মাথায় হবে এবং পরবর্তীতে তোমার মনে আছে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন লন্ডনে গেলেন, বিএনপির ওই সময়কার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তার আলোচিত বৈঠক হলো, তখনও কিন্তু একই রকম ভাবে নির্বাচনের বিষয়টি নিয়ে যে প্রতিশ্রুতি, সেটি ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে এই সরকার 18 মাসের বেশি সময় থাকবে না, নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে চলে যাবে। একেবারেই এই কথাগুলো আমরা শুরু থেকেই দেখেছিলাম। এখনো পর্যন্ত ডক্টর ইউনূসের দেয়া কথা বা তার উপদেষ্টা পরিষদের দেয়া কথার সঙ্গে এখনো পর্যন্ত আগামীকাল ভোট, এখনো পর্যন্ত মিল হচ্ছে। ভোটের পর ফলাফল নিয়ে কি হবে বা ভোটে সহিংসতা কি হবে সেটি ভবিষ্যতের বিষয়, সেটি হয়তো আজকের এই কয়েক ঘন্টার মধ্যেই বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। খুব কৌতূহল নিয়ে থাকলেও 24 ঘন্টার বেশি সময় লাগবে না। কিন্তু তুমি এটাতে জানো যে এই সরকারের, অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম বড় চাপ ছিল কিন্তু এই নির্বাচন। রাজনৈতিক দলগুলোর দাবি ছিল দ্রুত নির্বাচন করার। বিশেষ করে আমরা দেখেছি যে বিএনপির পক্ষ থেকে প্রবল চাপ ছিল। নিঃসন্দেহে এটা বলাই বাহুল্য যে মাঝখানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিষ্ঠার পর থেকে অদৃশ্য কারণেই হোক, যে কোনো কারণেই হোক, আমরা দেখেছিলাম যে জামাতের একটি প্রবল ছায়া আমরা দেখেছিলাম যে সরকারের মধ্যে প্রকট হতে শুরু করেছিল, যা অবশ্যই বিএনপির পক্ষে নির্বাচনী প্রচারণা বা নির্বাচনী জয় পরাজয়ের ক্ষেত্রে একটি ম্যাটার বা ফ্যাক্টর হিসেবে তাদের মধ্যে একটা আশঙ্কা তৈরি হচ্ছিল। এটা নিঃসন্দেহে আমরা সকলেই আমরা প্রচ্ছন্নভাবে দেখছিলাম এবং ব্যাপারটি একদম খোলসা করে যদি বলা হয় তাহলে ডিসেম্বরের 25 তারিখের আগে পর্যন্ত গোটা দেশটাই সম্ভবত, যদি ভুল হবে আমি জানি না, যে জামাত এবং জামাত ঘনিষ্ঠ তাদের যে শাখা প্রশাখা তাদের দ্বারা চলছিল বলেই মনে হচ্ছিল। বাংলাদেশের প্রচুর গণমাধ্যম এবং বাংলাদেশের বড় বড় টেলিভিশন চ্যানেলগুলোর টক শোতে বসা অভিজ্ঞ বাংলাদেশি সাংবাদিকদের বক্তব্য আমাদের আজকের এই যে আমরা যে আলোচনা করছি, আমাদের নিজস্ব কোনো অবজারভেশনের মধ্যে নেই। কিন্তু 25 তারিখের পর প্রেক্ষাপট, দৃশ্যত এবং বাস্তবিক পরিস্থিতিটা সম্ভবত ঘুরতে শুরু করে। বিএনপির যে একটা গ্যাপ ছিল, একটা ভ্যাকাম ছিল, তারেক রহমান লন্ডনে বসে রাজনীতিটা করছিলেন। আমার মনে হয় রাতারাতি 25শে ডিসেম্বরের পর থেকে প্রেক্ষাপটটি পাল্টে যায় এবং বাংলাদেশে একটা ব্যালেন্সিং রাজনীতি শুরু হয়। তুমি জানো যে বাংলাদেশের অন্যতম একজন অর্থনীতিবিদ, যাকে নিয়ে আলোচনা, সমালোচনা, চর্চা সব রয়েছেন, উনি সম্প্রতি বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন যে রাজনৈতিক ক্ষেত্রে সফলতা হলো সরকার নির্বাচনের দিকে এগিয়েছে। অর্থাৎ এই সংকটে সরকার অন্ততপক্ষে নির্বাচনের জন্য যে সেতু বানানো প্রয়োজন ছিল, সেই সেতুটি কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার করেছেন। এবার রাত পোহালে ভোট, বাকিটা তো সময় বলবে। তুমি কিভাবে দেখছো বিষয়টা? দেখো, আমি তোমাকে প্রথমেই তো বললাম যে ডক্টর ইউনূস এই 17 মাসে তার যে প্রাজ্ঞতা, তার যে কৌশল, তার যা নীতি, তিনি সুষ্ঠুভাবে বাংলাদেশের নাগরিকদের জন্য একটা তাদের রায়দানের যে প্ল্যাটফর্ম, যে আগামীকাল যে ভোরবেলায় জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, সেটা তিনি অত্যন্ত সুকৌশলে, যদি বলে একদম গোদা বাংলায় ঠান্ডা মাথায় সমস্ত রাজনীতিকদেরকে এক কথায় বুঝিয়ে একত্রিত করে উত্তাল বাংলাদেশের বুকে একটা সুচিন্তিত সরকার গঠনের যে তিনি প্রয়াস নিয়েছে, সেটা ওনার পক্ষেই মনে হয় সম্ভব না। উনি তো একা নন। পুরো ফ্যাক্টরটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের এবং অবশ্যই আমি বলবো সকলকে নিয়ে সবান্ধব কৌশলকে একত্রিত করতে পেরেছে।
এবং অবশ্যই দেশের রাজনৈতিক দলগুলো, স্টেক হোল্ডার যারা রয়েছেন এই সরকারের সঙ্গে, মিডিয়া, এবং অবশ্যই গত 17 মাস বাংলাদেশের সাধারণ মানুষ যারা চেয়েছেন যে একটা স্থিতিশীল বাংলাদেশ হোক, তারা তাদের সকলের আন্তরিক প্রচেষ্টা ছিল বলেই আজকে কিন্তু নির্বাচনের একেবারে এবং দোরগোড়ায় ওনার একটা গুড অবজারভেশনও ছিল। সেই গুড অবজারভেশনের ফলেই কিন্তু সকলকে নিয়েই তো চলতে হবে, কিন্তু মাথায় রাখতে হবে উনি প্রধান উপদেষ্টা, কোনো ভুল ত্রুটি হলে ওনার ঘাড়ে গিয়ে কিন্তু সবটা পড়বে। সেই জায়গা থেকে যে ওনার যে নিরীক্ষণ, ওনার যে অবজারভেশন, সেই অবজারভেশনকে করার পর সব বিষয়টাকে একটা বাস্তবিক প্ল্যাটফর্মে নিয়ে গিয়ে দাঁড় করানো, এর জন্য আমি আবারও বলছি হাজারো সালাম। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু এখনো পর্যন্ত পরমাশিস আমরা এখনো পর্যন্ত কংক্রিট কোনো উপসংহারে আসতে পারবো না, কারণ ভোট আগামীকাল সকালে, ভোটের দিন কি হয়, ভোটের ফলাফল, অবশ্যই সেটা তো দেখতেই হবে। ভোটটাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার দায় দায়িত্ব সকলের মাথায় আছে, নাগরিকরা যেমন আছে, রাজনৈতিক দল আছে, প্রশাসন আছে, উপদেষ্টা আছেন। আমি দেখলাম প্রায় 9 লক্ষ মতো নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে, অনেকগুলো স্পর্শকাতর জায়গা আছে বলে চেষ্টা চালিয়ে যেতে হবে, এবং সার্থকতা তো আমরা নির্বাচনের শেষে দেখতে পাবো। একেবারে নিরাপদ নির্বিঘ্নে এই নির্বাচনে বাংলাদেশের সম্ভবত 13 কোটি ভোটার, 20 কোটি মানুষ, 13 কোটি ভোটার তারা একেবারে স্বাচ্ছন্দ্যে, নিরাপদে, নির্বিঘ্নে, আশঙ্কামুক্ত ভাবে, উদ্বেগ উৎকণ্ঠাহীন ভাবে লম্বা লাইনে দাঁড়িয়ে আমরা যারা ভারতীয়রা ভোট দিই, এবং ভোট আমাদের কাছে সব দেশের সব ধর্ম বর্ণ নির্বিশেষে দেশের নাগরিক হিসেবে সবচেয়ে বড় উৎসব। আমি তো তুমি আর আমি আমাদের সঙ্গে যখন কথা হয় আমরা বলি কারোর জন্য ঈদ, কারোর জন্য দুর্গাপুজো, কারোর জন্য বড়দিন, এগুলো তো আমাদের ধর্মীয় উৎসব, কিন্তু আমাদের দেশ, আমাদের জাতি হিসেবে, আমাদের জাতীয় নাগরিক হিসেবে, আমরা ভারতীয় হিসেবে দেশের নির্বাচনটা একটা জাতীয় উৎসব, আমাদের জন্য জাতীয় উৎসব। এবং সেই জাতীয় উৎসবে কিন্তু আমরা কন্যাকুমারী থেকে কাশ্মীর, যেখানেই হোক আমরা লম্বা লাইনে দাঁড়িয়ে ভোট দিয়ে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করি। এবং আমাদের যে গণতন্ত্রের এই প্রধান উৎসবের যে ছবিটা আমরা কিন্তু প্রত্যেকেই ফেসবুক, ইউটিউব, সোশ্যাল মিডিয়াতে আমরা শেয়ার করি। তো আমরা প্রত্যাশা করছি, আমরা ভারতীয় একজন নাগরিক হিসেবে, সাংবাদিক হিসেবে আপনাদের কাছে, আপনারা যারা দেখছেন, আপনাদের কাছে বলবো, আপনারা ভোট দিতে যান, লম্বা লাইনে দাঁড়িয়ে ভোট দিন। ভোটের লাইনে দাঁড়ানোর ছবি আপনারা সেলফি তুলুন, আপনারা শেয়ার করুন। ভোট কিভাবে দিয়েছেন, ভোট দিতে গিয়ে আপনাদের আবেগ অনুভূতি অবশ্যই আপনারা লিখে জানান। বেশি বেশি করে মানুষকে সংঘবদ্ধ করে ভোট দিতে যান, এবং নিরাপদে নির্বিঘ্নে ভোট দিয়ে ফিরে আসুন, গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন। কারণ রাষ্ট্রের নীতি, রাষ্ট্র চলবে নাগরিকদের নির্দেশনায়, নাগরিকদের সুচিন্তিত চিন্তার প্রয়োগে, আর সেটি একমাত্র ভোটের মাধ্যমে সম্ভব। পরমাশিস, আমি এবার দ্বিতীয় স্তরে আসছি, সেটি কি? সংস্কার। দেখো, এই যে তুমি বারবার বলছো, এর আগেও তুমি বললে ঐক্যমত্য রাজনৈতিক দলগুলো, আমিও বলছি যে প্রত্যেকটা স্টেক হোল্ডার সমস্বরে কাঁধে কাঁধ মিলিয়ে 17 মাস চেষ্টা করেছে একটি সুন্দর ভালো বাংলাদেশ বিনির্মাণের জন্য। নিঃসন্দেহে সংস্কার এই 3টি পিলারের মধ্যে অন্যতম একটি পিলার। তুমি জানো যে 11টি সংস্কার কমিশন তৈরি হয়েছে, জাতীয় ঐক্যমত্য কমিশনও রয়েছে, 30টি বিষয়ে সমঝোতা হয়েছে, 4টি প্রশ্নে গণভোটের জন্য নির্ধারণ করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের দাবি এটাই রূপান্তরের ভিত্তি। যদিও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের প্রধান ডক্টর ইফতারুজ্জামান এ বিষয়ে সতর্ক করেছেন, বিবিসি বাংলাকে দেয়া একটা ইন্টারভিউতে তিনি বলেছেন, সংস্কার কমিশন ও জুলাই চার্টারের কৃতিত্ব সরকার নিতে পারে, কিন্তু পিক অ্যান্ড চুজ এবং অ্যাডোকিজমের শিকার হয়েছে। অন্যদিকে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলছেন, এত কম সময়ে এত সংস্কার বাংলাদেশের ইতিহাসে একটি বিরল। দেখো পরবাসী, সংস্কার হয়েছে, কিন্তু এর গভীরতা ও বাস্তবায়ন নিয়ে কিন্তু যথেষ্ট বিতর্ক রয়েছে। কিভাবে দেখছো বিষয়টি? দেখো, আমি গতকালকেও বলেছি আমাদের এই প্রাসঙ্গিক আলোচনায়, সংস্কারের অভিষেক হতে যাচ্ছে আগামীকাল। সংস্কার মানে কি? যা দুর্নীতি হয়েছে, স্বজন পোষণ হয়েছে, স্বৈরাচারী পরিবেশ তৈরি হয়েছিল, গণ অভ্যুত্থান হয়েছে। গণ অভ্যুত্থান হওয়াটাই তো একটা সংস্কার, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, বাংলাদেশের সাধারণ মানুষ একটা সংস্কারমুখী দেশ গড়ার কাজে কালকে যোগদান করবে ভোট প্রক্রিয়ার মধ্য দিয়ে। তাদের সুচিন্তিত মতামত, তাদের রায় তারা দেবে যে এরা দেশটা চালাবে, যারা ভোটে জিতে আসবে। এটাও একটা সংস্কার। আগে একটা সুচিন্তিত সরকার বাংলাদেশে আসুক, তারপর যা বলা আছে, যে সংস্কার সেটা চায়, সেটা যাদের উপরে মানুষ আস্থা রাখছে তারা যেমন ভাবে সেটাকে বাস্তবায়ন করবে, আশা করি তাতে বাংলাদেশের ভালো হবে।
কেননা আর এখানে তো আর সেই স্বৈরাচারী সরকার বা সেই দল তো এখন আর নেই। যারা রয়েছেন, যাদেরকে বাংলাদেশের সাধারণ মানুষ মসনদে পাঠাবে, তারা পরিচালনার দায়িত্ব নিয়ে অবশ্যই এই গণ অভ্যুত্থানের মধ্য থেকে যে সংস্কারের কথা বলা হয়েছে, বাংলাদেশের মানুষ যেটা চাইছে সেটা বাস্তবায়ন হবে। একবারেই হতে হবে বা এত শর্ট টাইমে এগুলো এগুলো একটু ধীর গতিতে গেলে বাংলাদেশে একটা সুন্দর শান্তিপূর্ণ পরিবেশ থাকবে বলে আমার মনে হয়। একটা সরকার গড়ে ওঠার পর তাদের প্রতি আস্থা রাখতে হবে দেশের মানুষের, কেননা তারাই তাকে সরকারে বসিয়েছে, সেটা জোর করে আসেনি। আমার মনে হয় ধীর গতিতে গেলে বাংলাদেশ একটা সুন্দর, বাংলাদেশের মানুষ সুন্দর বাংলাদেশকে পাবে সব দিক থেকে, প্রশাসনিক স্তরে, শিক্ষা, সংস্কৃতি, ব্যবসা বাণিজ্য, দুদেশের সঙ্গে দুদেশের সম্পর্ক, সব দিকটারই মনে হয় বাস্তবায়নের একটা নতুন দিক নির্দেশনা খুলে যেতে পারে বলে আমার ধারণা। একদমই তিনটি পিলারের মধ্যে আরেকটি পিলার, তিনটি প্রতিশ্রুতির মধ্যে আরেকটি বড় প্রতিশ্রুতি, যেটি বাংলাদেশের ২০ কোটি মানুষের প্রত্যাশা, সেটি কি বিচার। আর বিচার কাদের? বিচার হচ্ছে বাংলাদেশি নাগরিকদের ভাষায় ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে, ফ্যাসিবাদী হাসিনার বিরুদ্ধে। তুমি জানো যে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রায় হয়েছে, আসাদুজ্জামান খান কামাল তার বিরুদ্ধেও রায় হয়েছে। মোট এখনো পর্যন্ত মামলা হয়েছে ৮৩৭টি, ৪৫টি আন্তর্জাতিক অপরাধ বিষয়ক মামলা আন্তর্জাতিক ট্রাইব্যুনালে চলছে। অন্তর্বর্তীকালীন সরকার বলছে আইনের শাসন প্রতিষ্ঠিত হচ্ছে, কিন্তু ডক্টর ইফতেখারুজ্জামান, তুমি জানো, যিনি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের অন্যতম একজন মুখ, তিনি বলেছেন সত্যিকার অর্থেই বিচার নাকি প্রতিশোধ, এই প্রশ্ন উঠবে। কেননা ঢালাও মামলা কি প্রকৃত অপরাধীদের বিচারের ঝুঁকি তৈরি করেছে? এই প্রশ্নগুলো কিন্তু বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে এই মানবাধিকার কর্মী তিনি কিন্তু জানিয়েছেন। কিভাবে দেখছো বিষয়টি? দেখো, তোমার আমি একটা কথা বলি, বিষয়টা হচ্ছে গণ অভ্যুত্থান যখন হয়েছিল তখন তো একটা মামলা দেওয়া হয়েছিল না, তাই না? বিচার তো হয়েই গেছে, মানুষের হৃদয়ে বিচার হয়ে গেছে। এখন ৮০০ কেন, ৮০০০ দিক, আমি ওনার সঙ্গে সহমত। ৮০০০ দিক না বিচার মামলা, আসল মামলার আসল রায়দান তুমি ভাবতে পারছো? আওয়ামী লীগ বাংলাদেশে নির্বাচনে অংশ নেওয়ায় নিষিদ্ধ। সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবরের কন্যা, বাংলাদেশের মাটি যার আদর্শে প্রাণিত হতো, আজকে তারা মুছে গেছে। এর চাইতে বড় বিচার কি হতে পারে? আইন আদালতের বিচার, তারা তো দেশেই নেই। বাদ দাও, বাংলাদেশের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারছে না, নিষিদ্ধ। আবেগের গণবিক্ষোভ দেখেছো? তারা নিষিদ্ধ বলে তো বিচার তো হয়ে গেছে ভাই। ৮০০০, ১০,০০০, ৮০০ এ মামলা দিয়ে কি হবে? বেশ, পরবাশিস, আমরা দেখেছি গত ১৭ মাস জুড়ে বাংলাদেশের আইন শৃঙ্খলা ভেঙে পড়ার দৃশ্য। আমরা দেখেছি এক ধরনের একটা সামাজিক স্থিতিশীলতার ক্ষেত্রে কোথাও গিয়ে মানুষের মধ্যে একটা আশঙ্কা, উদ্বেগ, উৎকণ্ঠা, একটু বেলা থাকতেই বাড়িতে ফিরে আসা, নিরাপদে বাড়ির দরজা জানালা কিছু কিছু ক্ষেত্রে বন্ধ করে রাখা, অপরিচিত লোককে বাড়ির ভেতরে বা কাছাকাছি ঘেঁষতে না দেয়া, মানুষের মধ্যে এক ধরনের একটা ভয় কাজ করেছে। সেই ভয় নিয়ে পক্ষে বিপক্ষে অনেক আলোচনা সমালোচনা রয়েছে, কিন্তু বিবিসি বাংলার এই প্রতিবেদনে বিশিষ্ট বাংলাদেশি এই নাগরিকরা কিন্তু এই সামাজিক স্থিতিশীলতার জায়গাকে খানিকটা দুর্বল বলে মনে করেছেন। তাদের বক্তব্য থেকে উঠে এসেছে বেশ কিছু পয়েন্ট, যেমন মব কালচার, মাজারে হামলা, সংখ্যালঘুদের বাড়িতে আগুন, বিশেষ করে প্রথম আলো ডেইলি স্টার ভবনে হামলা। এই সমস্ত বিষয়গুলো কিন্তু এই ১৭ মাসে অত্যন্ত নেতিবাচক দৃষ্টান্ত তৈরি হয়েছে বলে বাংলাদেশের সুশীল সমাজের একটি বড় অংশ তারা মনে করেন। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, তিনি সরকারের ভেতরে বাইরে বা বিভিন্ন আন্তর্জাতিক বিষয় নিয়ে তিনি সমালোচনা করেন, অর্থনীতিবিদ। তিনি বলেছেন সামাজিক ক্ষেত্রে তারা ব্যর্থ হয়েছে, একটি ক্ষুদ্র গোষ্ঠী রাজনৈতিক ও সামাজিক জীবন নিয়ন্ত্রণ করেছে। এটা ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের একদম পরিষ্কার বক্তব্য। আর এই জায়গাতেই সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল, রাষ্ট্র কি ভিড়ের হাতে নাকি আইনের হাতে? আমার বক্তব্যটা এখানে দেবপ্রিয় ভট্টাচার্য যে বলেছেন, আমি একটা কথা বলি, দেশের সাধারণ নাগরিক আগে না আইন আগে? আইনটা কাদের জন্য? দেশের সাধারণ মানুষের জন্য। আমরা প্রথম কলকাতার তরফ থেকে ডেইলি স্টার, প্রথম আলোর অফিস পুড়িয়ে দেওয়া, দুটো সঙ্গীত অনুশীলন কেন্দ্রের হামলা, আমরা তীব্র প্রতিবাদ জানিয়েছি। তাহলে যদি বলি গণবিক্ষোভটা কি মব ছিল, তাহলে ১৪০০ মানুষ মারা গেছিল কেন? আবারও বলছি,
দেশের সাধারণ মানুষের অধিকার রক্ষা আগে না আইন আগে? আইন কাদের জন্য? নির্বাচনে কালকে সরকারকে, নির্বাচিত সরকার কারা গড়ে দেবে? আইন গড়ে দেবে না সাধারণ মানুষের রায় গড়ে দেবে? কোন রকম বিধ্বংসী অরাজকতা আমরা সমর্থন করি না। আমরা উচ্চস্বরে গলা দাবিয়ে আমরা প্রথম আলো, ডেইলি স্টারের হাদি হত্যার পরে যে ঘটনা ঘটেছিল, আমরা এখনো বলছি হাদি হত্যায় যারা যুক্ত তাদের ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া উচিত। আমরা আবারও বলছি, প্রথম আলো যারা পুড়িয়েছে, ডেইলি স্টার যারা পুড়িয়েছে, তারা বাংলাদেশের সংস্কৃতির বিরোধী। কিন্তু মনে রাখতে হবে, বাংলাদেশের সাধারণ মানুষের অধিকার লঙ্ঘিত হয়েছে। গণবিক্ষোভকে তাহলে আপনারা মব বলবেন? না, তোমার সঙ্গে আমি এক্ষেত্রে কিছুটা দ্বিমত। তুমি বলতে যাচ্ছ গণবিক্ষোভ এবং 5ই আগস্টের ঘটনার সঙ্গে ডেইলি স্টার, প্রথম আলো এই ঘটনাটি ঠিক একই রকম, এক কাতারে নয়। মানে এটা আমার একদমই না। এক কাতারে নয়। আমি সুতরাং গণবিক্ষোভকে সমর্থন করছি, কিন্তু ডেইলি স্টার, প্রথম আলোকে পুড়িয়ে দেওয়া সমর্থন করছি না। শুনুন, একটা বিতর্কিত ঘটনা যখন ঘটে যায়, সেটা সম্পূর্ণ সেই সরকারকে দায় করা যায় না। তাহলে বাংলাদেশে আওয়ামী লীগের সরকার থাকাকালীন 15 বছরে কি হয়েছিল, গণবিক্ষোভ কেন হয়েছিল, তার দায় কে নেবে? বা সেটাই পালিয়েছেন তো দেখো, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটাই নিজেকে হচ্ছে। নিরাপদে রাখার জন্য। তাহলে বলুন, সেটা কি হয়েছিল? 1400 মানুষের প্রাণ কেন গেছে? তারা কি মব কালচার করতে গেছিল? না, সেটা তো একেবারেই ভিন্ন। গণতন্ত্র, যে গণ অভ্যুত্থানের ঘটনা আমি বলছি, তুমি না, আমি যে প্রসঙ্গটা বললাম, ভিড়ের হাতে সরকার, ভিড়ের হাতে কি মানুষ দেশ চলবে না আইনের হাতে চলবে? ভিড় যারা করছে তারা মনে রাখবেন, তারা বাংলাদেশের সাধারণ নাগরিক। হ্যাঁ, কিন্তু তারা তো আইন নিজের হাতে তুলে নিতে পারেন না, কারণ দেশটা তাদের নিজের, প্রতিষ্ঠানটি তাদের নিজের। প্রথম আলো আমরা তো এই জাতীয় ঘটনার তীব্র নিন্দা করছি, কিন্তু মনে রাখতে হবে যে কোনো অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটলে এরকম একটা পরিস্থিতি হয়, সেটাকে সামাল দিতে হবে। তার মানেই কিন্তু ডক্টর ইউনূসকে বেঁধা যাবে না। ডক্টর ইউনূস কিন্তু একটা উত্তাল বাংলাদেশের বুকে দায়িত্ব গ্রহণ করেছিল। আমি তোমায় বলছি পরমাশিস, তুমি এর আগে শুরুতে বললে যে, আমি যখন বললাম যে এই যে আজকে নির্বাচনমুখী বা নির্বাচনের একেবারে দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে বাংলাদেশ, সেটা ডক্টর ইউনূসের একক প্রচেষ্টা নয়, সেটি বাংলাদেশের প্রত্যেক সাধারণ মানুষ, স্টেক হোল্ডারদের ইতিবাচক প্রচেষ্টার ফলেই কিন্তু 12ই ফেব্রুয়ারি সামনে এসেছে এবং মানুষ কালকে লম্বা লাইনে দাঁড়িয়ে ভোট দেবেন। তুমি বলছিলে যে তিনি তো প্রধান উপদেষ্টা। হ্যাঁ, অবশ্যই তাই। বাড়ির অভিভাবককেই দায় নিতে হবে, কারণ প্রথম আলো, ডেইলি স্টার কে যখন আক্রমণ করা হলো, তখন ঢাকার পুলিশ, তারা বলছে তারা জামে ফেঁসে যাওয়ার কারণে তারা সেখানে পৌঁছতে পারেনি। ওই একটি গুরুত্বপূর্ণ, কাউরান বাজারের মতো একটি গুরুত্বপূর্ণ জায়গা, যেখানে অসংখ্য পুলিশ সবসময় মোতায়েন থাকেন, সেখানে এই পুলিশের এই যুক্তি ডক্টর ইউনূসের 17 মাসের ইতিবাচক প্রচেষ্টাকে নিঃসন্দেহে প্রশ্নবিদ্ধ করেছে। এটি যুক্তিবাদী। আমি মানছি তো সেটা। এই যে পুলিশের যে বক্তব্য যে জ্যামের কারণে যেতে পারেনি, এটা আমি মানতে পারি না। এটা অপদার্থতা। তোমায় বলছি, তুমি এই প্রশ্নের উত্তর খুঁজতে তোমার যুক্তিবাদী হওয়ার প্রয়োজন নেই, সেটি খুব স্বাভাবিক। 18 বছরের ওপরে যে কোনো সাবালকের কাছে এই প্রশ্নের উত্তর বা এখানে কৌতূহলী হওয়ার যথেষ্ট সঙ্গত কারণ রয়েছে। পরমাশিস, প্রথম আলো, ডেইলি স্টারের বিরুদ্ধে যে কোট আনকোট বলা হচ্ছে যে তারা ভারতের আধিপত্যবাদকে বিস্তারের চেষ্টা করেছে, বিষয়টি শুধুমাত্র ভারতীয় আধিপত্যবাদে বিস্তারের চেষ্টার জন্য নয়। প্রথম আলো, ডেইলি স্টার একেবারেই তাদের বিরুদ্ধে, কোট আনকোট তাদের বিরুদ্ধে একটি ধর্মকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন কার্টুন, বিভিন্ন সময় বিভিন্ন রকমের খবর বা ব্যঙ্গাত্মক খবর করার অভিযোগ কোট আনকোট একটি বিশেষ রাজনৈতিক দলের পক্ষ থেকে দেয়া হতো, এবং সেই দিন যারা ভাঙতে গেছিল সেখানে, তাদেরও কিন্তু ওই বিশেষ রাজনৈতিক দল বা তাদের মতে বলিয়ান সাধারণ মানুষ, অবশ্যই বাংলাদেশের সাধারণ মানুষকে দেখা গিয়েছে। সুতরাং একটার সঙ্গে একটা যুক্ত। ভালো কাজ 17 মাসে অনেক হয়েছে, যেটা আমরা বলছি, কিন্তু খারাপ কাজগুলোর দায়ও ডক্টর ইউনূস সরকারকেই নিতে হবে। শোনো, ব্যর্থতা আজকে সেই কারণেই তো, আজকে যারা বলছেন যে পুলিশ প্রশাসন বলছেন জ্যামের কারণে আমরা প্রথম আলো বা ডেইলি স্টারের অফিসে পৌঁছতে পারিনি, যে অপশক্তি,
যে শক্তি বাংলাদেশের এই ধর্মীয় সংস্কৃতিকে, বাংলাদেশের যে কালচার, যে কারণে বাংলাদেশটা গড়ে উঠেছে, সেই সংস্কৃতিকে যারা অক্ষুণ্ণ রাখার, ক্ষুণ্ণ করার চেষ্টা করছে, সেই অপশক্তি আদৌ আগামীকালের নির্বাচনে ক্ষমতায় আসতে পারে কিনা, বা কোনো অপশক্তিকালকে নির্বাচনকে যাতে বানচাল করতে না পারে। আমরা ডক্টর ইউনূসের যেরকম ব্যর্থতার কথাও বলবো, আবার স্বাভাবিকভাবে কিন্তু আগামীকালের নির্বাচনে ৯ লক্ষ নিরাপত্তা বাহিনীকে ব্যবস্থা রাখা হচ্ছে, যাতে সুষ্ঠুভাবে বাংলাদেশের নাগরিকরা সুচিন্তিত তাদের মতামতের ভিত্তিতে তারা রায়দান করতে পারেন, ভোটে অংশ নিতে পারেন। বাংলাদেশের আগামী সংস্কৃতি, বাংলাদেশের যে ঐতিহ্য, যে সার্বভৌমত্ব রক্ষায় যারা ক্ষমতায় আসবেন, তারা এই স্বকীয়তাকে বজায় রাখবেন, যা বাংলাদেশের ইতিহাস এবং বাংলাদেশের গরিমা গোটা বিশ্বের কাছে তুলে ধরে। আরেকটি বিষয় নিয়ে কথা হচ্ছিল, সেটি নিঃসন্দেহে ১৭ মাসে বাংলাদেশের অর্থনীতি। এটা বড় চ্যালেঞ্জ ডক্টর ইউনূস সরকারের কাছে, কারণ একটি অনির্বাচিত অস্থায়ী অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে বিদেশের বহির্বিশ্বের যারা অর্থদাতা সংস্থা, তাদের যারা বাংলাদেশের উন্নয়ন সহযোগী, তারা ঠিক কিভাবে কতদিনের চুক্তিতে থাকবেন এবং কিভাবে ঋণ দেবেন, কিভাবে ডেভেলপমেন্টের জন্য অর্থ বরাদ্দ করবেন, বা দেশের সঙ্গে তাদের বাংলাদেশের সঙ্গে বৈদেশিক চুক্তিগুলো কিভাবে সম্পাদিত হবে, এটি একটা চ্যালেঞ্জ ১৭ মাসে। অবশ্যই আমরা দেখেছি যে দাতা সংস্থা তারাও একটি নির্বাচিত সরকারের সঙ্গেই চুক্তি করতে চান, অনির্বাচিত কোনো সরকার বা অস্থায়ী কোনো সরকার বা অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে চুক্তি হয় না। শুধু এটা বাংলাদেশের জন্য নয়, সারা পৃথিবীতেই একটা স্থিতিশীল সরকারের সঙ্গে অন্য একটা দেশের স্থিতিশীল সরকারের বন্ধুত্ব থাকে, বিভিন্ন এগ্রিমেন্ট হয়, বিভিন্ন চুক্তি হয় এবং সেটা বাস্তবায়ন হয়। সুতরাং এই ১৭ মাসে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যেটি সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল, অন্যতম এর বাইরে যেগুলো আলোচনা করলাম, সেটি অবশ্যই অর্থনীতি। দেখো, বাংলাদেশের বিশ্লেষকরাই বলছেন এটি পুরোপুরি ধস নয়, আবার ডক্টর ইউনূস যে খুব স্বস্তিতে রয়েছেন বা স্বস্তির জায়গাতে দেশবাসীকে রেখেছেন এমনটাও নয়। পারস্পরিক বিরুদ্ধে পারস্পরিক বক্তব্য উঠছে। রিজার্ভ ব্যাংকের বৃদ্ধি সেটি ইতিবাচক হয়েছে, ব্যাংক একীভূত হয়েছে এবং শ্বেতপত্র প্রকাশ করা হয়েছে, এগুলো ইতিবাচক বিষয়। অর্থ উপদেষ্টা একটা বক্তব্য দিয়েছিলেন, সেখানে বলা হয়েছে যে অর্থনীতি সহনশীলতা দেখিয়েছে, মূল্যস্ফীতি ৮% ওপরে, চালের দাম বেড়েছে। আর এক্ষেত্রে অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের একটি মূল্যায়ন, সেটি কি, অর্থনৈতিক স্থিতিশীলতায় সরকার তুলনামূলকভাবে ভালো করেছে। অর্থাৎ যে একটা ধসের কথা বলা হচ্ছিল বা ধসের দিকে যাওয়ার উচিত ছিল, সেটি কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের এই মেয়াদে সেই দৃশ্যের দিকে যায়নি। একটি স্টেবল পরিস্থিতির মধ্যে ছিল, উত্তরণ হয়নি, আগে থেকে বাড়েনি, তবে তলানিতে গিয়েও ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের মন্তব্যকে যদি আমরা একটু মূল্যায়ন করি, তাহলে অর্থনীতি টিকে আছে কিন্তু পুরোপুরি স্বস্তি ফেরেনি। কিভাবে দেখছো তুমি? দেখো, বিষয়টা হচ্ছে যে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা একজন অর্থনীতিবিদ, তার কাছেই তো ধস নামার চাইতেও নতুন কিছু, তারা তো অন্তর্বর্তী সরকার, তাদের সঙ্গে তো কেউ নতুন করে ফাইন্যান্সিয়াল চুক্তি করবে কিনা, আর সেটা তো বা কেউ করতে চাইলেও করতে পারবে কিনা সেটা একটা ব্যাপার। কিন্তু উনি এখানে পাহারাদারের মতন কাজ করেছে, আমি বলবো, যাতে কোনোভাবে যে আমি ১৭ মাস থাকছি, নির্বাচিত সরকার যারা আসবে তারা যেন এসে একবারে ফাপড়ে না পড়ে, ফাঁদে না পড়ে, মানে একটা বিশাল দায় বা দেনার জায়গায় না পড়ে। উনি হয়তো আনতে পারেননি, আবার বেরিয়ে যেতেও দেয়নি, সেই জন্য একটা স্টেবল জায়গায় রেখে যাচ্ছে। হ্যাঁ, উনি তো, ওনার পক্ষে তো কোনো চুক্তি বড় কিছু করা তো সম্ভব না, অন্তর্বর্তী সরকার, কিন্তু এই ১৭ মাস তিনি অর্থনৈতিক পাহারাদার হিসেবে বাংলাদেশের ভাড়ার যাতে কোনোভাবে শূন্য না হয়ে যায়, হয়তো আনতে পারেনি, কিন্তু যে উত্তাল পরিবেশের মধ্য থেকে উনি এসে থেকেছেন, সেই জায়গায় পাহারাদারের কাজ করেছে, অর্থ ভান্ডারকে রক্ষা করার চেষ্টা করেছে, যাতে নতুন কোন সরকার এসে তারা একটা এগিয়ে যাওয়ার পথ পায়, অর্থনৈতিকভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা প্রশস্ত পথ পায়। আমার এটাই বিশ্লেষণ, আমি মতামত করতে পারি। আর তারপর এটার ওনার পক্ষে কোনো অসাধ্য তো নয়, কেননা উনি একজন অর্থনীতিবিদ এবং নোবেল যে অর্থনীতিবিদ, উনি এই স্ট্র্যাটেজিক্যালি এই বিষয়টা ওনার পক্ষেই ধারণ করা বা বহন করা সম্ভবপর হয়েছে বলে আমার মনে হয়।
একদমই তাই, ঠিক তুমি বলছো। তবে সামগ্রিক উদ্যোগ কোনো কারণ উপদেষ্টা পরিষদ, সরকারের বিভিন্ন স্টেক হোল্ডার, সরকারের বিভিন্ন সংস্থা, সাধারণ মানুষ সকলেরই এ, দায়, সকলকেই এর মধ্যে ইনভলভমেন্ট হতে হয়েছে। সুতরাং অর্থনীতি থেকে আইন শৃঙ্খলা থেকে সংস্কার থেকে বিচার, সরকার এবং জনগণ তারা যদি এক না হতেন তাহলে হয়তো আজকে 12ই ফেব্রুয়ারি আমরা কয়েক ঘন্টা পর বাংলাদেশের এই ভোটের ছবি বা ভোটের প্রস্তুতি এখনো পর্যন্ত যা দেখছি সেটি দেখতে পারতাম না। দেখো, যার শেষ ভালো তার সব ভালো বলে আমরা একটা প্রচলিত প্রবাদ রয়েছে। বেশ কয়েকটি বিষয়ে কিন্তু গত কয়েকদিন ধরে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের বেশ কিছু উদ্যোগ ইতিমধ্যেই বাংলাদেশের অভ্যন্তরীণ আলোচিত হয়েছে ইতিবাচকভাবে। বাংলাদেশের অভ্যন্তরের গণমাধ্যমগুলোতে এসেছে এবং বিদেশের গণমাধ্যমগুলোতেও এসেছে, আমাদের ভারতীয় মিডিয়াতেও এসেছে। উপদেষ্টা পরিষদের সম্পদের হিসেব, তুমি জানো যে উপদেষ্টারা সম্পদের হিসেব প্রকাশ করেছেন গতকালকে, এবং এর মধ্য দিয়ে স্বচ্ছতার একটা বার্তা জনমনে ইতিবাচক প্রভাব ফেলেছে। বাংলাদেশের রাজনীতিতে এটি একটি উদাহরণ শুধু নয়, বিরলতম উদাহরণ। এটি গেল এক। দুই হচ্ছে, এখনো পর্যন্ত যা তুমি জানো যে ভোটার প্রচারণা গতকাল সন্ধে পর্যন্তই ছিল শেষ, এবং ভোটের প্রচারণার ক্ষেত্রে একটা দারুণ জিনিস আমার কাছে মনে হয়েছে, সেটি হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে এটা দারুণ জিনিস মনে হচ্ছে যে প্রচারে এটা লেভেল প্লেইং ফিল্ড আমরা দেখেছি। রাজনৈতিক দল দুটো, একটা জোট একটা দল, জামায়াতের সঙ্গে 11টি দলের জোট আর বিএনপি, নির্বাচনী প্রচারে সমান সুযোগ পেয়েছেন দুটো দল। প্রশাসনিক হস্তক্ষেপ কমানোর চেষ্টা হয়েছে, বিভিন্ন দলের সভা সমাবেশে অনুমতি ঢালাওভাবে দেওয়া হয়েছে এবং পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন এক্ষেত্রে শতভাগ সহযোগিতা না করলেও প্রায় অনেকাংশে সহযোগিতা করেছে বলে বাংলাদেশের এই সুশীল সমাজের একটি বড় অংশের দাবি, এবং সাধারণ মানুষের অনেক দাবি। গণমাধ্যমগুলো ইতিবাচক কথা বলছেন। অনেকে বলছেন এই নির্বাচন অন্তত দৃশ্যত একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বলে এখনো পর্যন্ত, অর্থাৎ 11ই ফেব্রুয়ারি আমরা যে স্টুডিওতে রেকর্ড করছি বেলা দুটো নাগাদ এখনো পর্যন্ত ছবিটা পরিষ্কার। যদিও আমরা কিছুক্ষণ আগে শুনেছি যে নীলফামারীর একজন জামায়াত নেতা, তিনি প্রায় 50 লক্ষ টাকা সহ আটক হয়েছেন বা তাকে গ্রেপ্তার করা হয়েছে। নির্বাচন কমিশনের তো কঠোর অবস্থান নিয়েছে, তুমি তো জানোই যে বিভিন্ন রকম ভাবে হয়, সেটি হয়েছে। এবং তুমি দেখো, এখানে একটা কথা বলছিলাম যে তুলনামূলক নিয়ন্ত্রিত পরিস্থিতি, নির্বাচন কমিশন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার, মিডিয়া, রাজনৈতিক দলগুলো সামগ্রিক প্রয়াসে এখনো পর্যন্ত একটা স্থিতিশীল পরিস্থিতি দেখা যাচ্ছে, যা শেষ ল্যাপে সরকারের ভারসাম্য আনার একটা ইতিবাচক চেষ্টা সামনে এনেছে, এবং এটা অত্যন্ত ইতিবাচক। কিভাবে দেখছো তুমি? না, সেটা তো মানে দেখো, সবটা যে ভালো হয় এমন ভাববার কোনো কারণ নেই। কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটে, রাত পোহালে নির্বাচন, এখন কি কোথায় টাকা সমেত ধরা পড়লো সেটা তো নির্বাচন কমিশন দেখবেই। এটা নিয়ে কোনো বিশৃঙ্খলা, নতুন করে কোনো পরিস্থিতি খারাপের দিকে যাক, সেটা কেউই চায় না। আমরাও যেমন চাই না, কেউ চায় না। বাংলাদেশে যারা সুচিন্তিত নাগরিক রয়েছে, যারা ভোটে অংশ নেবেন, ভোটদান করবেন, সবটাই যে সবার ভালো হবে এমন ভাববার কোনো কারণ নেই। আমাদের ভালোটাকে খুঁজে নিতে হবে, খারাপটাকে বাদ দিয়ে দিতে হবে। তো এই দায় বা দায়িত্ব বাংলাদেশের নাগরিকরাই বেছে নিক রাত পোহালে নির্বাচনের মধ্য দিয়ে, এটাই বলার আমার। একদম, অনেক ধন্যবাদ তোমাকে পরমাশিস। 17 মাসের সারাংশ যদি আবার একটু আপনাদের সামনে রিক্যাপ করি, তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের কথা মতোই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সংস্কারের কাঠামো তৈরি হয়েছে, অর্থনীতি স্থিতিশীলতার পথে, এবং কিছু ক্ষেত্রে স্বচ্ছতার একটি নজির দৃষ্টান্ত তৈরি হয়েছে। যদিও সামাজিক অস্থিরতা এখনো প্রশ্নের মুখে দাঁড়িয়ে রয়েছে, মব কালচার, সেটি নিয়ে তুমুল আলোচনা সমালোচনা, পক্ষে বিপক্ষে অবস্থান করছেন বিভিন্ন মহল। বিচার বিভাগ নিয়ে প্রশ্ন এখনো শেষ করতে পারেনি অন্তর্বর্তীকালীন সরকার, বা শেখ হাসিনার বিচার পর্ব নিয়েও রয়েছে প্রশ্ন। নারী এবং সংখ্যালঘু নিরাপত্তার বিষয়ে উদ্বেগ এখনো যায়নি। কোনো ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো প্রবল প্রশ্ন ছুড়ে দিচ্ছেন। এখন সবকিছুর সিদ্ধান্তের ভার আসলে জনার্দনের, এবং সেটি রাত পোহালেই লম্বা লাইনে দাঁড়িয়ে এই জনার্দন তাদের রায় দেবেন, এবং এই রায়ের, আমি বলবো সুচিন্তিত রায়ের ওপরই নির্ভর করছে আগামীর সুন্দর বাংলাদেশের।
আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো প্রাসঙ্গিক প্রসঙ্গ নিয়ে। আর এই ভিডিওর কোন মন্তব্যের সঙ্গে বা কোন মন্তব্যগুলোর সঙ্গে আপনি সহমত বা ভিন্নমত সেটি লিখে মন্তব্যের কলামে জানাতে পারেন। একই সঙ্গে আজকের এই ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিন। আর আজকে প্রথম এলে আমাদের এই চ্যানেলটিতে পুরনো ভিডিও দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক বা সাবস্ক্রাইব করতে পারেন। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই নিরাপদে থাকুন। নমস্কার। নমস্কার।